ইস, এই চারা গাছটা কে এভাবে ভেঙে ফেললো? কত কষ্ট করে গাছটা খুঁজে এনেছিলাম আমি। ইস, গাছটার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। কিরে রতন, সকাল সকাল এই গাছের পেছনে পড়ে আছিস? দেখো না ভাইজান, গাছটাকে কে যেন এভাবে ভেঙে ফেলে গেছে। আরে চারা গাছ, এগুলো এমনিতেই নরম হয়, হয়তো বাতাসে ভেঙে গেছে। এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? যাকগে, মা তোকে ডাকছে। ঠিক আছে ভাইজান, তুমি যাও, আমি গাছটায় একটু পানি দিয়ে এরপর আসছি। তাড়াতাড়ি আসিস কিন্তু, দেরি করিস না। মায়ের মেজাজ খুব গরম মনে হচ্ছে। ঠিক আছে ভাইজান, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি যাব। মা, আমাকে ডেকেছিলে? হ্যাঁ, ডেকেছিলাম তো। আমি খবর পেয়েছি সেদিন কিছু গরিব লোক আমাদের দোকানে গিয়েছিল। তুই নাকি কারবার থেকে টাকা তুলে তাদের দিয়েছিস। মা, আমি কারবার থেকে টাকা তুলে দেইনি। ওই টাকাগুলো আমারই জমানো টাকা ছিল। আমি কারবারে জমা রেখেছিলাম। আমার জমানো টাকা থেকে আমি তাদেরকে দিয়েছি মা। তোর জমানো টাকা হলেও তো সেগুলো টাকা, তাই না? টাকা এরকম বাজে খরচ করার অর্থ কি? আমি তোমার টাকা দান করেছি, সেগুলো বাজে খরচ কেন হবে? দান করা তো ভালো কাজ মা। এইসব দান করে কি লাভ হবে বলতো? এইসব গরিব লোকেরা সারা জীবন গরিব থাকবে আর লোকের কাছে হাত পাতবে। এদেরকে দান করে নিজের টাকা পয়সা নষ্ট না করাই ভালো। দান করলে মা কখনো টাকা পয়সা নষ্ট হয় না মা। তা কোনো না কোনো ভাবে আরো বেশি হয়ে ফেরত আসে। আর মা, আমি দান করতে ভালোবাসি। দান করতে আমার ভালো লাগে। সত্য সব বাজে কথা। দান করলে সে টাকাই চলে যায়, সেটা আর ফেরত আসবে কোত্থেকে? এইসব বাজে বাজে জিনিস মাথা থেকে বের কর, মনোযোগ দিয়ে টাকা পয়সা আয় কর। আর এসব ফালতু দান খয়রাত করার কোনো প্রয়োজন নেই। কি বললাম তা বুঝতে পেরেছিস? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। যা, এখন গিয়ে কাজ কর গিয়ে। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা শুন, তোর বাজারের দোকানটায় বসার কোনো প্রয়োজন নেই। ওই দোকানে সব হিসেব নিকেশ এখন থেকে মানিকই দেখবে। তুই আমাদের আড়তটায় বস, সেখানকার কাজ কি করে হয় সেটা শেখ। সামনে হয়তো তোকে ওখানেই কাজ করতে হতে পারে। কিন্তু মা, আরত তো এখান থেকে অনেক দূরে। আমার বাড়ি থেকে যেতে আসতেই তো অনেক সময় লেগে যাবে। তাতে কি হয়েছে? আসা যাওয়া করে কাজ করতে যদি অসুবিধে হয় তাহলে রাতে সেখানেই থেকে যাবি। সেখানে থাকার ব্যবস্থা তো করাই আছে। না মা, আসলে বাড়ি থেকে কখনো তো দূরে এভাবে থাকিনি মা। তো কি হয়েছে? তুই তো এখন আর ছোট নেই, বড় হয়েছিস। একটু দায়িত্ব নিতে শেখ। শুধু দান খয়রাত করে বেড়ালেই হবে? টাকাও তো আয় রোজগার করতে হবে। আমি রহিমকে বলে দিচ্ছি, সে তোর ওখানে থাকার ব্যবস্থা করে রাখবে। আচ্ছা মা, ঠিক আছে। আমি তাহলে এখন যাই মা। হ্যাঁ, যা। মা, তুমি রতনকে আরত দেখাশোনার ভার দিলে, আর আমাকে কিনা দিলে ওই ছোট দোকানটা। অথচ আমি বড় আর রতন ছোট। আরে বোকা, ব্যাপারটা ছোট বড় না। রতনকে আমি আড়ত দেখাশোনার ভার দিইনি, ওকে সেখানে শুধু থাকতে বলেছি। এছাড়া আর কিছুই না। আড়ত দেখাশোনা রহিমই করবে। ওকে দোকান থেকে সরিয়ে দিয়েছি, যেন দোকানে টাকা পয়সাও না নিতে পারে। দোকানের টাকা দিয়ে দান খয়রাত করা হচ্ছে, আবার বলে কিনা এগুলো নিজের টাকা। আমি কিন্তু মা কখনোই দোকান থেকে টাকা নিয়ে এসব কাজ করিনি। যত যাই হোক, এগুলো কারবারের টাকা। এভাবে দান খয়রাত করে নষ্ট করার কথা আমি স্বপ্নেও ভাবি না মা, স্বপ্নেও ভাবি না আমি। আমি তো জানি যে তুই এই ব্যবসাটাকে কত ভালোবাসিস, এই জন্যই তোকে দোকানে বসতে বলেছি। শোন, দোকানের খুব খেয়াল রাখবি। আর রতন যদি তোর কাছ থেকে টাকা পয়সা চায়, একদম দিবি না কিন্তু। না না মা, কি যে বলো! আমি তোমার কথা ছাড়া একটা টাকাও এদিক ওদিক করব না।
সে আমি খুব খেয়াল রাখবো, তুমি দেখে নিও। খেয়াল তো রাখবো, তবে সেটা নিজের খেয়াল। এতগুলো টাকা। কিরে রহিম, এত দেরি করলি কেন? ছোট কর্তার কাছে জিনিসপত্রের হিসাব বুঝাই দিয়ে আসতে আসতে দেরি হয়ে গেল কর্তা। রতনকে জিনিসপত্রের হিসাব বুঝিয়ে দিয়ে এসেছিস? ও আবার কবে থেকে জিনিসপত্রের হিসাব নেওয়া শুরু করলো রে? কর্তা, ছোট কর্তারে তো এজন্যই আড়তে বসানো হয়েছে। ছোট কর্তা কিন্তু তার কাম বেশ মন দিয়ে করতেছে কর্তা। হ্যাঁ হ্যাঁ, সে কেমন কাজ করে সেটা আমার দেখা আছে। যাই হোক, আমি যখন যা চাইবো সেটাই আমার দোকানে এনে দিতে হবে রে। তোর ছোট কর্তা এখানে মাতব্বরি ফলালে কিন্তু শুনবি না, বুঝলি? বুঝেছি কর্তা, বুঝেছি। তবে কর্তা, কাল তো চালের একটা বস্তা দিয়ে গেলাম, সেটার সব চাল কি বিক্রি হইয়া গেছে? না মানে, ওঠার চাল এখনো আছে, তবে জলদি শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কি। আর তোকে দিয়ে কি আমি বারবার বস্তা টানাবো নাকি? চালের বস্তাটা বিক্রি করলে ভালোই টাকা পাওয়া যাবে, আর এই টাকা পুরোটা যাবে আমার পকেটে। কর্তা, মানে কর্তা, বলছিলাম কি, আমারে কি কিছু টাকা দেওয়া যাইবো কর্তা? একটু জরুরি দরকার পড়ে গেছে, সামনের মাসের মাইনে থেকে না হয় কাইটে দিবেন। তোর দুদিন পর পর এত টাকা দরকার পড়ে কেন রে? না 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 না, এখন কোনো টাকা দেওয়া যাবে না। যা 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 যা। কর্তা, আসলে আমার টাকাটার খুব দরকার, খুব বেশি দরকার না হইলে এইভাবে চাইতাম না কর্তা। না 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 না, টাকা চাই বললেই হবে নাকি? এখন তোকে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। ছোট কর্তা এখানে থাকলে ঠিকই আমারে টাকা দিত, প্রয়োজন ছিল বলেই তো টাকাটা চাইছি। ছোট কর্তা সেটা ঠিকই বুঝতে পারতো। আচ্ছা, খুব ছোট কর্তার গুণগান গাওয়া হচ্ছে তাই না? ছোট কর্তা থাকলে এই ব্যবসা ভেসে যেত, তোদেরকে শুধু শুধু টাকা দিত, যখন মন চায় টাকা পয়সা শুধু শুধু দান খয়রাত করত, এসব করে সব টাকা লোপাট করে দিত। ছোট কর্তা যেমনই হোক, উনি খুব ভালো মানুষ, উনি খুব ভালো মানুষ। আপনার মতো না কর্তা, আপনি স্বভাবে জানি কেমন একটু। কি বললি, কি বললি তুই? আমার স্বভাব তোর ভালো লাগে না? ঠিক আছে, তাহলে যার স্বভাব ভালো লাগে তার কাছে গিয়ে কাজ কর। যা যা যা। এরকম ভালো কাজ যদি জোগাড় করতে পারিস, তাহলে আমিও আমার নাম বদলে রাখবো রে। এর চাইতেও ভালো কাজ আছে কর্তা, সেই কাজে মোটা টাকা বেতন, খাওয়া পড়া কোনো কিছুরই অভাব নাই, মালিক অনেক দরাজ দিলের মানুষ। তাহলে এখানে বসে আছিস কেন? যা, ওই দরাজ দিলের মালিকের কাছে গিয়ে কাজ কর যা। মালিক নাকি অনেক দরাজ দিলে, গাল গপ্প মারার আর জায়গা পাস না। যা 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 যা। না কর্তা, গল্প মারতাছি না। রূপনগরে একজন ধনী ব্যবসায়ী আছে, যিনি তার কর্মচারীদের প্রতি অত্যন্ত দয়াবান। তার একটাই বাচ্চা মাইয়া, মায়ার মা মারা গেছে, মায়ারে দেখাশোনা করা খুবই প্রয়োজন। তাই তিনি নাকি একজন নতুন লোক খুঁজতেছেন, যে তার পুরা ব্যবসাটা সামলাবো। তাইলে তিনি মেয়ার দেখাশোনা করতে পারবো, অনেক মোটা অঙ্কের বেতনও দিব কর্তা। হ্যাঁ, হয়েছে হয়েছে, ও কেমন বেতন দেবে সেটা আমার খুব ভালোই জানা আছে। আরে যা তো যা তো, যা যা, গিয়ে কাজ কর যা। যাইতাছি কর্তা, তয় বইলা দিলাম, সব ঠিক থাকলে আমি হয়তো এইখানকার কাজ ছাইরে চইলা যাবো। হ্যাঁ হ্যাঁ, যা যা, সে তখন দেখা যাবে। একজন গেলে 10 জন লোক আসবে আমাদের, কোনো অসুবিধা নেই। যা যা যা। খুব ভালো কথা কইছেন কর্তা, আমি চইলা গেলে বুঝবেন বুঝবেন। ইস, বড় বড় গাল গপ্প মেরে গেল। বড় ব্যবসায়ী মোটা বেতন দেবে, মোটা বেতন দেবে না তো ঘোড়ার ডিম দেবে, ঘোড়ার ডিম। আর কত দূর বাবা? এই তো অল্প মা, আর অল্প রাস্তা বাকি, প্রায় চলে এসেছি। সে কখন থেকে হাঁটছি, অন্তত ঘোড়ার একটা গাড়ি তো নিতে পারতে বাবা।
তোকে কি বলেছিলাম মা যে আজ আমরা অনেক অনেক হাঁটবো, তাই না? আচ্ছা, তোর বেশি কষ্ট হলে আয়, আমি তোকে কোলে করে নিয়ে যাই। আয় আয়। না বাবা, ঠিক আছে, আমি হেঁটে যেতেই রাজি। তুই যখন ছোট ছিলি তখন তো আমার কোলে চড়ে ঘুরে বেড়াতে খুব ভালোবাসতিস। এখন আর কোলে চড়তে চাস না কেন রে? কারণ বাবা, এখন আমি বড় হয়েছি, বড় হয়ে গেলে বাবার কোলে আর চড়া যায় না। বাবা, কেমন পাকা পাকা কথা শিখেছিস! তুই তো আসলেই বড় হয়ে গিয়েছিস রে। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি তো। আর এত বড় হবার পর এই প্রথম তোমাকে কারো বাড়িতে চারা গাছ নিয়ে যেতে দেখছি। বাবা, তুমি ওদের বাড়িতে চারা গাছ কেন নিয়ে যাচ্ছ? কারণ আছে রে মা, সময় হলে নিজেই দেখবি। এই তো, এই তো, আমরা সালেহা খালার বাড়িতে চলে এসেছি। সালেহা আপা, সালেহা আপা, বাড়িতে আছো নাকি? কে কে এসেছে? কে? সালেহা আপা, আমি হামিদ। ও হামিদ, তা এতদিন পর কি মনে করে? তোমাদের দেখতে এলাম গো আপা, তোমরা ভালো আছো তো? তা আছি। আমরা আবার খারাপ ছিলাম কবে? তা তোমার খবর কি? আর সঙ্গী, সঙ্গীটা কি? তোমার মেয়ে নাকি? হ্যাঁ আপা, ও হচ্ছে আমার মেয়ে চুমকি। চুমকি, ইনি তোমার সালেহা খালা। থাক থাক, হয়েছে হয়েছে, অত আলাপ পরিচয় না করালেও চলবে। তা তুমি এখানে কি করছো? কাজকর্ম কিছু করছো, না আগের মতোই নৌকার মাঝি? ওই আর কি। থাক থাক, বুঝতে পেরেছি, বলার মতো কিছুই করছো না। তা তোমাদের পোশাক আশাকের অবস্থা দেখি বোঝা যাচ্ছে যে গরিব ছিলে, সে গরিবই আছো। বাবা, উনি কি বলছেন এসব? থাক মা, তুই চুপ কর। ইয়ে আপা, এই চারা গাছটা আপনাদের জন্য এনেছিলাম। গাছ? আমরা গাছ দিয়ে কি করব? গাছ আবার কোনো কাজে লাগে নাকি? তুমি বরং খালি হাতেই আসতে, আমরা কিছু মনে করতাম না। আমরা তো জানি যে তুমি গরিব, কারো বাড়িতে ভালো কিছু নিয়ে যাবার সামর্থ্য তোমার নেই। আরে, হামিদ চাচা না? কতদিন পরে এলেন চাচা, আমাদের তো একদমই ভুলে গেছেন। আরে মানিক রতন যে, বাবা তোমরা ভালো আছো? হ্যাঁ চাচা, আমরা ভালো আছি। আপা, এই গাছটা কি করব? চাচা, এতদিন পরে এসেছেন শুধু একটা চারা গাছ নিয়ে। এই চারা গাছ ফেলে দিন চাচা, এই চারা গাছ আমাদের কোনো কাজেই লাগবে না, ফেলে দিন ফেলে দিন। না না, কি বলছো ভাইজান, চারা গাছটা ফেলে দিবে কেন? চাচা, আমি গাছটার ব্যবস্থা করছি। আচ্ছা বাবা, ঠিক আছে। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? মা, চাচাকে ভেতরে আসতে বলো। ও হ্যাঁ, হামিদ, ভেতরে এসো না হয়। আয় চুমকি, আয়। বাহ, কত মজার মজার খাবার! সব রান্না নিশ্চয়ই আপা করেছে, তাই না? রান্না করব আমি? না, আমাদের রান্নার জন্য লোক আছে, সেই সব রান্না করে। আমি ওসব রান্না বান্না করে সময় নষ্ট করতে চাই না। আসলে আমার ব্যবসার অনেক কাজ থাকে, ওসব বললেও তুমি বুঝবে না। ইয়ে মা, বাদ দাও না, খাবার টেবিলে কাজকর্মের আলাপ করার প্রয়োজন নেই। চাচা, আপনি আরাম করে খান। ঠিক আছে, আমি এসব আলাপ করতে চাই না। অবশ্য আলাপ করেই বা কি লাভ? হামিদ তো এসব কিছুই বুঝবে না। খাও, ভালো করে খাও, গরিব মানুষ তোমরা। এইসব খাবার তো কখনো চোখে দেখেছো কিনা কে জানে। মা, তুমি এভাবে কথা বলছো কেন? কেন, ভুল কি বললাম? যা সত্যি তাই তো বলেছি। থাক রতন, আমি কিছু মনে করিনি। আপা ঠিকই বলেছেন, গরিব মানুষেরা সচরাচর এইসব ভালো খাবার খায় না, এটাই সত্যি।
আপা, অনেক দিন পর তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমরা এখন চলে যাব আপা। চুমকি, চল রে, চল। আরে চাচা, কোথায় যাচ্ছেন? চাচা শুনুন। ও চাচা, এভাবে চলে যাবেন না চাচা। চাচা, আরে যাচ্ছে যাক না, ছোট লোকটাকে এমন ডাকাডাকি করছিস কেন? এই সব গরিব লোকের সাথে মায়ের কিভাবে যোগাযোগ হয় কে জানে। একটা চারা গাছ নিয়ে নাচতে নাচতে চলে এসেছে। এই চারা গাছ দিয়ে কি হবে? এই সব গরিব লোকদের বাড়ির আশেপাশে ঘেঁষতে দেওয়া উচিত না। উনি যা পেয়েছেন তাই এনেছেন, খালি হাতে তো আসেনি। উনার সামর্থ্য অনুযায়ী উনি সবচাইতে ভালো জিনিসটা এনেছেন। আর গাছের চাইতে চমৎকার জিনিস আর কি বা হতে পারে? হয়েছে হয়েছে, তুই তো গাছ দেখলেই গলে যাস। যত সব গরিব ছোট লোক দিয়ে বাড়ি ভরে গেল। এই সব গরিব ছোট লোক মানুষ বাড়িতে আসলেই কি আর গেলেই কি, যত সব। যাক, হামিদ চাচার দেয়া গাছটিকে বাঁচিয়ে রাখতে পেরেছি। গাছটি দেখতে তো বেশ সুন্দর হয়েছে। রতন, জি মা। আচ্ছা, তোর বুদ্ধি শুদ্ধি কিছুই হবে না কখনো? এত বড় হয়েছিস, ভালো মতো কাজকর্ম করার বদলে দিন রাতই চারা গাছ নিয়ে পড়ে আসিস। আমি কাজ তো করছি মা, তুমি যা করতে বলেছ তাই তো করছি। আরতে তো প্রতিদিনই বসছি আমি। বললেই হবে? কাজও তো ঠিক মতো করতে হবে। শুনলাম আড়ত নাকি প্রায় খালি, প্রচুর জিনিসপত্র নাকি দোকানে পাঠানো হয়েছে। মা, আমি তো সব জিনিসপত্রের হিসেবই রাখি, শুধু ভাইজান। মানিক কি করেছে? মানিক ভাইজান বলেছে সে যে জিনিস চাইবে রহিমকে সেটাই দোকানে পৌঁছে দিতে হবে। গত কয়েকদিন আড়ত থেকে রহিম বেশ কিছু জিনিসপত্র দোকানে ভাইজানকে দিয়ে এসেছে। ও মানিক চেয়েছে? তাহলে ঠিক আছে, মানিক ওগুলো ঠিক মতোই বিক্রি করবে। আমার বড় ছেলের প্রতি আমার পুরো ভরসা আছে। কিন্তু ছেলেটা কাল বাড়ি ফেরেনি কেন? ইস, ব্যবসার জন্যে কত খাটাখাটুনি করে আমার ছেলেটা। কি আপনি কি চান? আমার নাম আজিজ আলী। আপনি কি সালেহা বেগম নাকি? হ্যাঁ, আমি সালেহা বেগম। বলুন কি প্রয়োজন? আপনার ছেলে মানিক আপনাদের দোকানটা আমার কাছে বন্ধক রেখে টাকা নিয়েছিল, কিন্তু সময় মতো সেই টাকা ফেরত দেয়নি। তাই শর্ত অনুযায়ী এই দোকান এখন আমার। কি বলছেন কি আপনি? মানিক মানিক দোকান বন্ধ রেখেছে? কিন্তু কেন? আপনার বড় ছেলে নানা রকম ভর্তি করে টাকা উড়ায়, জুয়া খেলে, যাত্রাপালা দেখে, বন্ধুদের সাথে আড্ডা ঘোরাফেরায় মজে থাকে। ছেলের খবর কিছু রাখেন নাকি? হে, কি সর্বনাশ হয়ে গেল! এখন এখন আমরা যাব কোথায়? কিভাবে চলবো? আমাদের এতদিনের দোকান, এতদিনের ব্যবসা, বিশ্বাস করে কি এভাবে ঠকতে হলো? হায় হায় রে! রতন, আরে হামিদ চাচা, আপনি এ সময়ে? আমি সব শুনেছি রতন। আজিজ মিয়া আমার বন্ধু মানুষ, সে আমাকে সবকিছু জানিয়েছে। আমার সব শেষ হয়ে গেল রে হামিদ। কিছুই শেষ হয়ে যায়নি আপা। রতন, আর দেরি করো না, তুমি কাল থেকেই কাজে লেগে যাও। কাজ? কে আমাকে কাজ দেবে হামিদ চাচা? তুমি আমার ব্যবসা দেখাশোনার কাজ করবে। রূপনগরের সবচেয়ে বড় ব্যবসাটা আমার। বেতন যা পাবে তাতে তোমাদের ভালো মতোই চলে যাবে আশা করি। সবচেয়ে বড় ব্যবসা? কি বলছো এসব? তুমি তুমি কি ব্যবসায়ী? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ আপা, আমি এখন আর নৌকার মাঝি নই, আমি একজন অনেক বড় ব্যবসায়ী। রূপনগরে আমার বিশাল ব্যবসা। অনেক দিন ধরে আমি আমার ব্যবসা দেখাশোনা করার জন্য একজন বিশ্বস্ত লোক খুঁজছিলাম। কারণ আমি আমার মা মরা মেয়েটার দেখাশোনা নিজেই করতে চেয়েছিলাম, কিন্তু কাউকে পাচ্ছিলাম না। সবাই শুধু মোটা বেতনের লোভে আসে।
তখন আমাকে সাহায্য করেছে এই চারা গাছ। চারা গাছ? হ্যাঁ, আমি অনেককে এই চারা গাছ দিয়েছি, কিন্তু তোমার মতো কেউ তাদের গাছের এত যত্ন করেনি। তোমাদের বাড়িতে আমি গরিব অতিথি সেজে কেবল একটা চারা গাছ নিয়ে এসেছি। আমার আসলে দেখার ইচ্ছা ছিল তোমরা আমার গরিব বেশভূষা দেখে কেমন ব্যবহার করো। রতন শুরু থেকেই আমার সাথে বেশ ভালো ব্যবহার করেছে, আর আমার দেয়া গাছটা বেশ যত্নও করেছে। যে আমার দেয়া সামান্য একটা চারা গাছের এত যত্ন করতে পারে, সে আমার ব্যবসা বেশ ভালো মতোই দেখবে, সেটা আমি বুঝেছি। হামিদ, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। না বুঝে তোমার মনে অনেক কষ্ট দিয়ে কথা বলেছি। আরে না না আপা, আপনি ক্ষমা চাইছেন কেন? আমি ওসব কিছু মনে রাখিনি। আপনি রতনের মতো এত চমৎকার ছেলের মা। আপনার হতাশ না হয়ে আনন্দ হওয়া উচিত, আনন্দ হওয়া উচিত। আমার এই ছেলেটাকেও আমি চিনতে ভুল করেছি, কত অবহেলা করেছি ওকে আমি। বাবা রতন, আমায় ক্ষমা করে দে বাবা। না না মা, মা আর কখনো সন্তানের কাছে ক্ষমা চাইবে না। মায়ের একটাই কাজ, আর সেটা হলো আদেশ করা। রতন, তাহলে চলো আমার সাথে, তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেই। আর কটা দিন যাক, আজিজ মিয়ার কাছ থেকে তোমাদের দোকান আমি ছাড়িয়ে আনার ব্যবস্থা করব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আরে না না আপা, আমাকে ধন্যবাদ দিতে হবে না। রতন, চলো, আর দেরি করো না। আচ্ছা ঠিক আছে চাচা। মা, আমি তাহলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে রে বাবা। বলি ও মুখপুরি, এভাবে কাজ করলে তোর কাজের পয়সা দেবো কি করে? কাজে আজকাল এত ফাঁকি দিচ্ছিস কেন? আরে কি করছোটা কি? ছেড়ে দাও বৌদি, ছেড়ে দাও। আমি তো ভালোভাবেই কাজ করছি, আমার চুলে লাগছে। লাগার জন্যই তো দিয়েছি, তোকে বসিয়ে বসিয়ে টাকা দেবো নাকি? এইটা কোনো কাজ হলো? কি কাজ করছিস এগুলো? হ্যাঁ, আমি তো ঠিকভাবেই কাজ করছি বৌদি, তুমি কখনো দেখেছো খারাপ ভাবে কাজ করতে? না দেখলে বলছি কিভাবে? উঠোন কিভাবে ঝাড়ু দিয়েছিস? চারদিক কেমন ময়লা ছড়িয়ে আছে। মাফ করে দাও বৌদি, আমি দেখতে পাইনি। দেখতে পেলে কখনো এভাবে কাজ করতাম না। দেখতে পাইনি তাই না? অজুহাত দিচ্ছিস? তোর অজুহাত আজ দেখাচ্ছি। ছেড়ে দাও বৌদি, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আর কখনো এমন হবে না। তোকে যদি শাস্তি না দেই, তাহলে তুই আবার এমন করবি। আমি তো আর হুদাই তোকে পয়সা দেব না। আমার অনেক লাগছে বৌদি, আমি আর করবো না, তোমার পায়ে পড়ছি, আমায় ছেড়ে দাও বৌদি। দোষ যখন করেছিস, তাহলে তো শাস্তি তোকে পেতেই হবে। একবার শাস্তি পেলে দ্বিতীয়বার আর এই ভুল করবি না। দয়া করো বৌদি, দয়া করো, এখন থেকে আমি খুব ভালোভাবে কাজ করব। আমাকে আর মেরো না বৌদি, আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, যেন এরপর মাথায় রাখবি কথাগুলো। যদি কাজে উল্টো পাল্টা কিছু দেখেছি না, তাহলে তোকে কাজ থেকে বের করে দেব। কি হয়েছে রে মা, এইভাবে কাঁদছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? না গো বুড়িমা, কাঁদছি আমার কপালেই দোষে। কেন যে ভগবান আমার থেকে আমার বাবা মাকে কেড়ে নিল জানি না। কি হয়েছে আমাকে বল, এভাবে কাঁদছিস কেন? আজকে মিথিলা বৌদি আমায় খুব মেরেছে বুড়িমা, এই দেখো, মেরে মেরে আমার শরীরে দাগ বানিয়ে দিয়েছে। হায় হায়, তোকে এভাবে মেরেছে ওরা? ওরা কি মানুষ নাকি জানোয়ার? ওরাই মানুষ বুড়িমা, আর আমরা যারা, আমরাই হয়তো জানোয়ার। এভাবে বলছিস কেন? আমরা গরিব বলে কি মানুষ নই?
আমাদের তো ওরা মানুষ বলে মনেই করে না। মানুষ বলে মনে করলে কখনোই এভাবে মারতে পারতো না। তুই কি করেছিস যে তোকে এভাবে মারলো? একটুও মায়া দয়া নেই ওদের। আমি তো কাজই করছিলাম, বললো আমি নাকি কাজে ফাঁকি দিই, তাই এভাবে মারলো আমাকে। কষ্ট পাস নে, ভুলে যা সবকিছু। ভুলেই তো চাই বুড়িমা, প্রতিদিনের কষ্ট আমি কিভাবে ভুলবো? আজ আমার বাবা মা থাকলে আমার সাথে হয়তো ওরা এমন করতে পারতো না। তোর বাবা মা যেখানেই থাকুক, খুব ভালো থাকুক, তাদের জন্য সব সময় প্রার্থনা। তারা তো ভালোই আছে বুড়িমা, ভালো নেই শুধু আমি। তারা মরে গেল, আমাকে কেন রেখে গেল এই পৃথিবীতে? আমাকেও তো নিয়ে গেলে পারতো। থাক, আর কাঁদিস না। আয়, আমি তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। আর কত ওষুধ লাগাবো বুড়িমা? আমি যে আর সইতে পারছি না। ওষুধ না লাগালে এই ক্ষত তো সারবার নয়। এই ক্ষত সারিয়ে কি লাভ? মনের ক্ষত তো আর সারাতে পারবো না বুড়িমা। এই চৈতি, এটা কি তুলেছিস? ফেলে দে, ফেলে দে। ফেলে দেব কেন? এটা তো একটা সুন্দর ফুল গাছ, দেখো কি সুন্দর চকচক করছে। সাধারণ ফুল গাছ কি কখনো চকচক করে? এটা নিশ্চিত কোনো অভিশপ্ত ফুল গাছ। ফেলে দে, ফেলে দে। অভিশপ্ত হলে হোক, আমার জীবনের থেকে তো আর অভিশপ্ত না। ওকে আমি নিজ বাড়িতে লাগিয়ে দেব। আরে না না না, এই ভুল কখনোই করিস না, তাহলে কিন্তু পস্তাতে হবে রে। পস্তাতে হলে হোক, আমি এই ফুল গাছ আমার বাড়িতে নিয়ে যাব। এই যে বড়দের কথা শুনছিস না, পরে কিন্তু বিপদে পড়বি চৈতি। হ্যাঁ, আমার কাছে কোনো বিপদকে বিপদ মনে হয় না। আমার জীবনটাই একটা বিপদ। আমার নিজের জীবন নিয়ে আমার কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, তুই যখন এই ফুল গাছটা লাগাতেই চাচ্ছিস, তাহলে আমাকে দিয়ে দে, আমি আমার বাড়িতে নিয়ে লাগিয়ে দেবনি। কি বলিস? কেন আবার ফুল গাছটা আমি কেন দেব? কেন? ফুল গাছটা তো আমি পেয়েছি। আরে তুই তো বাচ্চা মানুষ রে, তুই এই ফুল গাছটা কিভাবে রাখবি? বললাম না, এই ফুল গাছটা অভিশপ্ত, অভিশপ্ত ফুল গাছ এটা। তুমি রাখতে পারলে আমি কেন পারবো না? আমিও কি কম বড় হয়েছি নাকি? এই যে তেরামি করছিস, এজন্যই তোকে ভালো লাগে না, এজন্যই তোকে গ্রামের সব মানুষ মারে আর মারে। মারুক, ওসব আমার গায়ে লাগে না। আমার তো কোনো বন্ধু নেই, এই ফুলটা কি আমার বন্ধু বানাবো? তুমি আর কোনো কথা বলো না তো। আমি চাইলাম, আমাকে দিলি না তো। আমিও দেখছি এই ফুল গাছ তুই তোর কোন কাজে কিভাবে রাখিস। তোমার যা করার তা গিয়ে করো তুমি। যাও, আমি এই ফুল গাছ কোনোভাবেই দেব না। বৌদি, মাস তো প্রায় শেষ হয়ে এলো, টাকার ব্যাপারে কিছু করলে? টাকা? কিসের টাকা? কেন বৌদি, কাজের টাকা? এই যে পুরো মাস কাজ করলাম, মাসের টাকা দেবে না? মাসের টাকা দেব তোকে? তোকে টাকা দেব কেন শুনি? তুই কি ঠিকভাবে কাজ করিস? এ কেমন কথা বৌদি? আমি সারা মাস কাজ করলাম, সেভাবেই কাজ করেছি না কেন? কাজ তো করেছি। কাজ করে আমাকে খুশি করতে না পারলে আমি তোকে টাকা দেব না। হে তুমি কি বলছো বৌদি? টাকা না দিলে তো আমাকে সারা মাস না খেয়ে থাকতে হবে।
তুই মরে গেলে আমার কি? আমি কাজের জন্য অন্য লোক রেখে দেব। এমন অন্যায় করো না বৌদি, আমাকে পুরো মাসের টাকাটা দিয়ে দাও। যদি সব না দাও, অল্প কিছু হলেও দাও। না না, এই মাসে কোনো টাকা দেওয়া হবে না। তোর বৌদি আমার কাছে বিচার দিয়েছে, তুই ভালোভাবে কাজ করিস না। তুমি বিশ্বাস করো দাদা, আমি ঠিকভাবেই কাজ করি। কাজে ভুল হলে বৌদি আমাকে মারে। আমার নামে বিচার দেওয়া হচ্ছে, দেখাচ্ছি মজা। সারা মাস কাজ করানোর পরও এখন টাকা দেবার বেলায় তোমরা আমাকে মারলে, ভগবান তোমাদের ভালো করবে না, দেখে নিও। আবার বড় বড় কথা বলছিস? এখন তো দেখছি আমাকেও হাত তুলতে হবে তোর গায়ে। ও কাজানো কোথাকার। তোমাদের পায়ে পড়ছি দাদা, আমাকে হার মেরো না, আমার খুব যন্ত্রণা হচ্ছে। আমার মুখোমুখি কথা বলছিস তাই না? আজকেই তোর শেষ দিন, আজকেই তোর শেষ দিন। না না, আমার কোনো টাকা লাগবে না, আমি আর কোনোদিন টাকা চাইবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা আমাকে। সারাটা মাস কাজ করেও একটা পয়সাও পেলাম না। এখন সারাটা মাস আমি কি খেয়ে কাটাবো? তুমি কেঁদো না মেয়ে, আমি তোমায় সাহায্য করব। কে কে কথা বললো? কে এখানে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি গো আমি, তুমি যাকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছো। একটা ফুল কথা বলছে। ফুল, তুমি কি সত্যি কথা বলছো আমার সাথে? হ্যাঁ গো, আমি কথা বলছি তোমার সাথে। তুমি কেঁদো না, তোমার কান্না যে আমার সহ্য হয় না। একটা ফুল কিভাবে কথা বলতে পারে? এটা তো কোনো সাধারণ ফুল নয়। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, আমি কোনো সাধারণ ফুল নই, আমি হলাম এক জাদুর ফুল। তুমি কথা বলতে পারো? যাক, অবশেষে একটা সুখ দুঃখের গল্প করার জন্য বন্ধু তো হলো। আমি তোমার বন্ধু হয়েছি ঠিক, তবে আমি কিন্তু তোমার দুঃখ ভুলিয়ে দিতে পারবো। তাই নাকি? কিভাবে পারবে? তুমি যদি চাও, আমি তোমাকে অনেক টাকা পয়সা দিতে পারি, তারপর তুমি বড়লোক হয়ে যাবে। না না, আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি শুধু তোমার সাথে সকাল বিকেল একটু গল্প করতে চাই। গল্প করার জন্য তো আমি আছি, তবে তোমার তো টাকা পয়সা নেই, তোমার তো অনাহারে দিন কাটে। তা আমি ঠিক ব্যবস্থা করে নেব, কারো বাসায় কাজ করলেই পয়সা পেয়ে যাবো। কিন্তু তোমার এত বড় সুযোগ থাকতেও কাজ কেন করবে? তুমি তো আমার থেকেও নিতে পারো। না গো, আমি তোমার থেকে অযথা টাকা পয়সা নিতে পারবো না। আমি কষ্ট করে কাজ করে তারপর রোজগার করব। তুমি লোভী নও, তুমি তো অনেক ভালো মেয়ে, দেখবে তোমার একদিন খুব ভালো হবে। কি রে, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আবার কি খবর নিয়ে এলি তুই? বাবু, আমি একটা পাক্কা খবর নিয়ে এসেছি, যা শুনলে আপনি একদম আনন্দে আত্মহারা হয়ে যাবেন বাবু। এমন কি খবর এনেছিস তুই? বল বল বল। আরে, আমরা তো গুপ্তধন পেয়ে গেছি বাবু, গুপ্তধন। আপনি এবার অনেক বড় লোক হয়ে যাবেন, অনেক বড় লোক। কি বলছিস তুই এসব? গুপ্তধন? গুপ্তধন আবার কোথায় পেলি? আরে বাবু, আপনাকে তো বলতেই ভুলে গিয়েছিলাম, গতকালকে ওই চৈতি একটা আশ্চর্য ফুল গাছ পেয়েছে। আশ্চর্য ফুল গাছ? সেটা আবার কি ফুল গাছ? কি বলছিস?
সব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। হায় হায়। আরে হ্যাঁ, একটা আশ্চর্য ফুল গাছ। হ্যাঁ, সে গাছের ফুল কথাও বলতে পারে। তোর মনে হয় মাথাটা একদমই গেছে? একটা ভুল কথা বলবে? এটা আবার কেমন কথা রে? আমি সত্যি বলছি বাবু, আমি আড়াল থেকে সবটা দেখেছি। ওই চৈতি ফুলের সাথে কথা বলছিল। হ্যাঁ, তাহলে হয়তো ও একা একাই কথা বলছিল রে। আরে না 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 না, ফুলও কথা বলছিল। আমি দেখেছি। আবার ফুল বলছিল চৈতিকে নাকি অনেক অনেক টাকা পয়সাও দিতে পারবে। টাকা পয়সা? কি বলছিস তুই? ফুল কিভাবে টাকা দেবে? ওই ফুলটা একটা জাদুর ফুল বাবু। ওই ফুলের কাছে টাকা পয়সা চাইলে ফুল সব টাকা পয়সা দিতে পারবে। চৈতিকে কোনো টাকা পয়সা দিয়েছে নাকি রে? ফুলটা দিতে চেয়েছিল, কিন্তু চৈতি তো বোকা মেয়ে। চৈতি কোনো টাকা পয়সাই নিল না। তাহলে একটা কাজ কর, ওই ফুলটা যেভাবেই হোক আমার কাছে তুই এনে দে। তাহলে চলুন বাবু, আমরা দুজনেই চৈতির কাছে যাই, তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে ফুল গাছটা নিয়ে আসি। চলুন না। আচ্ছা আচ্ছা, চল চল, তাই করি, চল। আরে দেবাশিস বাবু যে, প্রণাম হই। আসুন আসুন, কিসের জন্য এসেছেন আমার বাড়িতে? এই, তোর সাথে একটু সাক্ষাৎ করতে এলাম রে। এই গ্রামের কেউ তো তোর কোনো খবর নেয় না, তাই আমি আসলাম। আপনি যে আমার বাড়িতে এসেছেন, এইটাই তো আমার ভাগ্য। আপনাকে যে কোথায় বসতে দিই। আরে, এত ব্যস্ত হতে হবে না। আমি এসেছি তোর কাছে একটা প্রয়োজনে। প্রয়োজন? আমি আবার আপনার কি প্রয়োজন পূরণ করতে পারি বাবু? শুনেছি তোর কাছে নাকি একটা ফুল গাছ রয়েছে। ওই ফুল গাছটা আমার পছন্দ হয়েছে। ফুল গাছ? আপনি ফুল গাছের কথা কি করে জানলেন? যে কোনো একটা উপায়ে জেনেছি আমি। আর এখন ওই ফুল গাছটা আমার চাই রে। কিন্তু বাবু, ওই ফুল গাছটা তো আমি আপনাকে দিতে পারবো না। ওই ফুলই তো আমার বন্ধু। ওরকম ছেলে মানসিকতা বাদ দে রে। তোর ফুল গাছ আমার পছন্দ হয়েছে, ওটা আমার চাই। না বাবু, আপনাকে আমি ফুল গাছ দিতে পারবো না। আপনি আমায় ক্ষমা করবেন। দেখ, চাইলে কিন্তু ওই ফুল গাছটা আমি এমনিতেই নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আপনি তা করেননি, তার জন্যে আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে আমি আপনাকে ফুল গাছটা দিতে পারবো না। আমি জানি তোর কাছে কোনো টাকা পয়সা নেই। আমি তোকে এই ফুল গাছের বিনিময়ে অনেক অনেক টাকা পয়সা দেব। আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই বাবু। আমি কাজ করে টাকা ঠিক রোজগার করতে পারবো। তাহলে তুই আমাকে ফুল গাছটা দিবি না, তাই তো? আর একবার ভালোভাবে ভেবে দেখ। আমি ভেবে দেখেছি, আমি ওই ফুল গাছ দেব না। আপনি আমায় ক্ষমা করবেন বাবু। ঠিক আছে, তাহলে আমিও দেখি ওই ফুল গাছ তুই তোর কাছে কিভাবে রাখিস। কি রে, আজকে কাজে গেলি না তুই? না গো বুড়িমা, আমি তো সিধু দাদার বাড়িতে আর কাজ করছি না। কেন রে, কাজ ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, কাজ ছেড়ে দিয়েছি, 2 দিন হয়ে গেল। কাজ ছেড়ে তাহলে এখন খাবি কি? কাজ করেও তো খাবার জুটলো না বুড়িমা। সারা মাস কষ্ট করে পরিশ্রম করলাম, এখন 1 পয়সাও আমায় দিল না।
কে বলছিস কি? ওরা আসলে মানুষ নয়, ওরা একটা জানোয়ার। থাক, ওদের কথা বাদ দাও। ওরা যদি টাকা না দিয়ে খুশি থাকতে পারে তাহলে আমিও খুশি। তুই এত ভালো কেন রে? কি জানি বুড়িমা। তা তুই এখানে বসে আছিস কেন এই সন্ধেবেলায়? বুড়িমা, তোমাকে বলেছিলাম না আমার একটা ফুল গাছ আছে এবং সেই ফুল গাছ কথা বলতে পারে। হ্যাঁ বলেছিলি তো, তা কি হয়েছে? এই ফুলের ওপর দেবাশিস বাবুর নজর পড়েছে। দেবাশিস বাবু আজ এই ফুল গাছটা কিনতে এসেছিল। তারপর তুই কি বললি? বিক্রি করতে রাজি হয়েছিস? তুমি পাগল নাকি? আমি কোনোভাবেই এই গাছ বিক্রি করব না। আমাকে অনেক টাকা পয়সা দিলেও বিক্রি করব না। কিন্তু দেবাশিস বাবুর চোখ যখন এই ফুল গাছের ওপর পড়েছে, তাহলে তিনি এই গাছ যে কোনোভাবে নিজের করে ছাড়বেই। না না, এই ফুল গাছ আমি কিছুতেই দেবাশিস বাবুর হাতে দিতে পারবো না। তাহলে দেবাশিস বাবু এই ফুল গাছগুলোকে ভুল পথে ব্যবহার করবেন। তাহলে এক কাজ করিস, তুই সাবধানে থাকিস। যে কোনো সময় দেবাশিস বাবু এই ফুল গাছ নিয়ে যেতে পারে। তুমি ঠিক বলেছো বুড়িমা, আমাকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই ওই ফুল গাছ আমি দেবাশিস বাবুর হাতে যেতে দেব না। তাহলে চলি আমি, সতর্ক থাকিস কিন্তু। হে কি, তোমরা এখানে আমার বাড়িতে কি মনে করে? আমি তো বলেছি তোমাদের কাজ করব না। আরে কাজের কথা বলতে আসিনি তো। তোর সাথে কি আমাদের কাজের সম্পর্ক খালি? আমি জানতাম আমার সাথে তোমাদের কাজের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই। আহা, এভাবে কথা বলছিস কেন? তুই তো আমাকে দাদা ডাকিস। ডাকি তো, তাই বলে তুমি আমার দাদা হয়ে যাওনি, তাই না? দাদা হলে অবশ্যই তোমরা আমাকে এভাবে মারতে পারতে না। এইভাবে বলছিস কেন? এই দেখ, পুরো মাসের টাকাটা আমরা নিয়েই এসেছি, সাথে আরো অনেক পয়সা এনেছি। এত টাকা পয়সা আমার জন্যে? কি ব্যাপার বলো তো? আরে কোনো ব্যাপার নেই রে, আমরা ভালোবেসেই তোকে টাকাটা দিচ্ছি। নিয়ে নে, নিয়ে নে। আমি তোমাদের টাকা নিতে পারবো না। তোমরা কেন আমাকে টাকা দিতে চাইছো সেটা বলো। আসলে আমরা জানতে পেরেছি তোর কাছে নাকি একটা ফুল গাছ আছে। আমরা ওই ফুল গাছটাই কিনতে চাই। হ্যাঁ রে, আমরা তোকে অনেক অনেক পয়সা দেব। তুই যত চাস ততই দেব। আমি আমার ফুল গাছ বিক্রি করতে পারবো না। এই ফুল গাছের বিনিময়ে আমার কোনো পয়সা চাই না। এখন যাও এখান থেকে তোমরা। এভাবে কথা বলছিস কেন? আমরা তোকে অনেক টাকা পয়সা দেব। তোমাদের মতো জানোয়ারদের হাতে আমি আমার ফুল গাছ তুলে দিতে পারবো না। তোমরা একটা অমানুষ। তা তুই আমাদের যা খুশি বলতে পারিস। আমাদের ওপর একটু রাগ আছে কি না? তোমাদের ওপর আমার কোনো রাগ নেই। তোমরা চলে যাও এখান থেকে। তোমরা যাবে নাকি আমি গ্রামের মানুষ ডাকবো? তুই কিন্তু আমাদেরকে অপমান করছিস। কোনো অমানুষের মান অপমান থাকতে পারে? তা আমার জানা ছিল না। তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। ঠিক আছে, দেবাশিস বাবু যখন চুরি করে গাছটা নিয়ে যাবে তখন বুঝবি মজা। আই চলো তো। মাগো, এখানে আরো একটা গাছ এলো কোথা থেকে? আমি তো আর কোনো গাছ লাগাইনি। আরে আমি গাছ না তো রে,
আমি দেবাশিস বাবু রে, দেবাশিস বাবু। চৈতি, আমাকে বাঁচা, বাঁচা চৈতি। এই কি, আপনি গাছ হলেন কি করে? আমার ভুল হয়ে গেছে রে। আমি রাতে এই গাছ চুরি করতে এসেছিলাম, তারপরে এই গাছটা জাদু করে আমাকে গাছে রূপান্তরিত করে দিয়েছে রে। কি গো ফুল, দেবাশিস বাবু সত্যি বলছে নাকি? তুমি দেবাশিস বাবুকে গাছ বানিয়ে দিয়েছো? হ্যাঁ গো হ্যাঁ, আমাকে চুরি করতে এসেছিল। এত বড় সাহস যে আমাকে চুরি করতে আসবে, তার হাল আমি এমনই করে দেব। না না না, এমন করো না। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই এমন করব না। দেখলেন তো দেবাশিস বাবু, খারাপ কাজের ফল সব সময় খারাপ হয়। এখন মজা বোঝেন? না গো চৈতি, আমাকে মাফ করে দাও। আমি আর কখনোই এমন কাজ করব না। আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। মনে থাকবে তো? থাকবে, থাকবে, ভালোভাবেই থাকবে। আচ্ছা ফুল, দেবাশিস বাবু যেহেতু ভুল বুঝতে পেরে ক্ষমা চাইছে, তাহলে তাকে ক্ষমা করে দেয়া যায়? যদি আবার এমন কাজ করে তাহলে? যদি আবার এমন কাজ করে তাহলে তুমি আবার শাস্তি দিও, আর কখনোই ক্ষমা করো না। ঠিক আছে, তুমি যেহেতু আমার বন্ধু, তাই তোমার কথা শুনলাম। হে কি, তুমি আবার টাকা পয়সা দিচ্ছ কেন? তুমি আমার বন্ধু, তুমি আমাকে লালন পালন করেছো, ভেবে নাও সেই হিসেবে তোমাকে পয়সা দিলাম। আজ থেকে তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কি রে, বুড়ির সাথে আর কথা হয়েছিল তো? তোকে না বললাম বুড়ির সাথে কথা বলতে? বুড়ির সাথে তো প্রতিদিনই কথা হয় আমার, কিন্তু বুড়ি কোনোভাবেই আমার কথা মানতে রাজি হয় না। তাহলে বুড়ির শেষ কথা কি? বুড়ির শেষ কথা হলো সে তার ভিটেমাটি কোনোভাবেই ছাড়বে না। তুই বলিসনি বুড়িকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দিবি? বলেছি তো বাবু, তবে বুড়ি সেটা মানতে নারাজ। সে তার নিজের বাড়িতেই থাকবে। এইটাই যদি বুড়ির শেষ কথা হয়, তবে সেটা বুড়ির জন্য কোনোভাবেই ভালো হবে না, কোনোভাবেই না। এ শোনে কার কথা, বুড়ি আপনাকে কোনো পাত্তাই দেয় না বাবু, কোনো পাত্তাই দেয় না। ঠিক আছে, তাহলে তুই কালকে আরো একবার বুড়ির সাথে কথা বলে দেখ, ভালোভাবে বোঝাবি। যদি না বোঝে, তার পরেরটা আমি দেখে নেব। আমি বুঝি না অতটুকু ভাঙা বাড়ি দিয়ে বুড়ি করবেটা কি? যেই বর্ষা এসেছে তাতে ওর ঘর ভেঙে পড়লো বলে। আমার কথায় রাজি না হলে ওই ঘর বর্ষা আসার আগেই আমি জ্বালিয়ে দেব। আমাকে তো চেনে না। এত কষ্ট না করে আপনি না হয় সেটাই করুন বাবু, ভালো হবে। না 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 না, হুট করে তো আর তেমনটা করা যায় না। সবকিছুর জন্য একটা পরিকল্পনা দরকার। ঠিক আছে, তাহলে আমি কালকে একবার বুড়ির সাথে কথা বলে দেখি কি বলে। ঠিক আছে, তবে কালকে নয়, তুই আজকেই যা। আজকে গিয়ে বুড়ির সাথে কথা বলে আয়, যা যা। হ্যাঁ, ঠিক আছে বাবু, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। কি বলবো গো দুঃখের কথা, এই জীবনে দুঃখ ছাড়া তো আর কিছুই দেখতে পেলাম না। তোমার একার জীবনে এত দুঃখ কিসের বুড়িমা? আমরা তো আছি তোমার সাথে। তোমরা থাকলে তো আর হবে না। ওই দেবাশিস বাবু আমার ঘর বাড়ি সব কেড়ে নিতে চাইছে। সে কি, কেন? দেবাশিস বাবু তোমার ঘর বাড়ি কেন কেড়ে নিতে চাইবে? আমার বাড়ির জায়গায় পুকুর করে সে নাকি মাছ চাষ করবে। তুমি বলো না, আমার বাড়ি আমি কেন দেব? আমারও তো সেটাই কথা,
দেবাশিস বাবুর কি জায়গা জমির অভাব যে তোমার বাড়ি কেড়ে নিতে হবে? ও তো একটা আস্ত বদমাস, বদমাসি না করলে তো ওর পেটে ভাতই হজম হয় না। তুমি তা ঠিক বলেছ, বেটাকে যে কে মোড়ল বানিয়েছে কে জানে। এখন এইসব বলে আর কি হবে, সমস্ত ক্ষমতাই তো দেবাশিস বাবুর হাতে। তুমি চিন্তা করো না তো বুড়িমা, এসব নিয়ে বললাম তো, কোনো চিন্তাই করো না, আমরা আছি তো। তোমরা থাকলেই তো আর হবে না, ওই বাড়ি আমি কোনোভাবেই আটকে রাখতে পারবো না। আটকে রাখতে পারবে না কেন? আমাদের বাড়ি আমরা কোনোভাবেই ছাড়বো না। তোমার সাথে বাবলু কথা বলতে আসলে আমাকে খবর দেবে, কেমন? বাবলু তো প্রতিদিনই আমার বাড়ি আসে, আমায় এসে সে হুমকি দিয়ে যায়। তুমি ভয় পেও না, সোজা আমাদের বাড়ি চলে আসবে, বাকিটা না হয় আমরাই দেখে নেব। বাবলু আসলেই তো আমি ভয়ে কাঁপি, না জানি কোন অঘটন না ঘটে যায়। কোনো চিন্তা করতে হবে না, বাবলুর সাথে আমি কথা বলে নেব। যদি দেবাশিস বাবুর সাথে কথা বলতে হয় আমি তাও বলবো। তোমরা আছো বলেই তো আমি ভরসা করি, তাহলে কবেই ভিটে মাটি কেড়ে নিয়ে নিত। ভিটে মাটি কেড়ে নেওয়া কি এত সহজ ব্যাপার? এই সিধু থাকতে তোমার এমন সর্বনাশ আমি কখনোই হতে দেব না, কখনোই না। ঠিক আছে রে, তাহলে এখন আমি বাড়ি যাই, মনে হচ্ছে বৃষ্টি খুব জোরে নামবে। কি হলো কি বাবু, তুমি এই বিকাল বেলা বুড়ির বাড়িতে কেন বলো তো? বুড়ির বাড়িতে এসেছি, তা তোমার কি? তোমার বাড়িতে তো আসিনি, তোমাকে বলবো কেন? আবারও এসেছে আমার বাড়ি কেড়ে নেবার কথা বলতে। তোমাদের মাথায় কি কোনো বুদ্ধি নেই নাকি? তোমরা কি বুঝতে পারছো না? বুড়িমার বাড়ি যদি কেড়ে নেওয়া হয় তাহলে উনি কোথায় থাকবে? তোমাকে বিচার দেওয়া হয়ে গেছে? আমরা তো বলেছি বুড়ির থাকার ব্যবস্থা আমরা করে দেব। কেন, আমার নিজের বাড়ি থাকতে আমি অন্যের বাড়ি কেন আশ্রয় নেব? আমি আমার বাড়ি কোনোভাবেই ছাড়বো না। শুনলে তো, এবার এখান থেকে চলে যাও। দেবাশিস বাবুকে গিয়ে বলে দাও এসব কথা। আমি এখানে তোমার কথা শুনতে আসিনি, আমি বুড়ির সাথে কথা বলতে এসেছি। বুড়ি যা বলেছে তা তো শুনেছো, এখন চলে যাও বলছি। তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছো, বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। তোকে এতক্ষণ ভালোভাবে বলেছি, তোর কানে যায়নি। তুই এখান থেকে যাবি নাকি তোকে একদম মেরে তক্তা বানিয়ে ফেলবো। তুমি আমাকে মারবে আর আমি কি বসে বসে দেখবো নাকি? মার খাওয়ার খুব শখ তাই না? তাহলে আয়, আয় তাহলে। আরে থাম থাম, কি করছিস তোরা? এসব এখানে, এসব মারপিট করিস না রে। আজকে বুড়িমা বললো বলে তুই বেঁচে গেলি, তাহলে আজকেই তোর শেষ দিন হতো ব্যাটটা। আমার গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, আমার গায়ে হাত দিয়েছিস, এবার বুঝবি মজা। দেবাশিস বাবুকে গিয়ে আমি এক্ষুনি সব বলছি। ব্যাটটা, তুই আমার গায়ে হাত দিয়েছিস। যা যা যা, তোর দেবাশিস বাপকে এখনই নিয়ে আয়, যা দেখি তোর বাপ কি বলে, যা। কিরে, তোর এই অবস্থা হলো কিভাবে? কোথাও কি পড়ে গিয়েছিলি নাকি? কি বলছেন এসব? আমি কি অন্ধ নাকি যে পড়ে যাব? আহা, রাগ করছিস কেন রে? আচ্ছা, কি হয়েছে সেটা বল তুই আমাকে। আপনার কাজ করতে গিয়ে আমার আজকে এই দশা হয়েছে। তুই তো বুড়ির বাড়িতে গিয়েছিলি, বুড়ি তোর এই অবস্থা করেছে নাকি? বুড়ি বুড়ি কিভাবে করবে? বুড়ি না করলেও বুড়ির দোসরের অভাব আছে নাকি? তোকে কে মেরেছে সেটা আমাকে বল, তারপর বাকিটা দেখছি। কে মেরেছে সেটা বড় কথা নয়,
এই ভিটে মাটি আজকালকের মধ্যেই আপনার হাতে নিতে হবে, এটাই বড় কথা। বুড়ি রাজি হয়নি তাই তো? একদমই না, বুড়ি রাজি হয়নি, আবার সিধুকে দিয়ে আমাকে মেরেছে। তাহলে বুড়িকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। ওকে মেরে তারপর ওই ভিটে মাটি আমি আয়ত্ত করব। ঠিক আছে বাবু, আপনি যখন একবার সিদ্ধান্ত দিয়েছেন, আমি নিজ দায়িত্বে এটা পালন করব বাবু। আর ওই সিধুর এত বড় সাহস, তোর গায়ে হাত তুলেছে। ওই সিধুকেও আমি মজা বোঝাবো, বুঝলি? ওই বুড়িকে মারার পর বুড়িকে মারার দায় সিধুর ঘাড়ে তুলে দেবেন, তারপর ওকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবেন, কেমন? হ্যাঁ রে, আমিও ভাবছি সেটাই করি। আমাদেরকে অপমান, আমাদের গ্রামে থেকেই আমাদেরকে অপমান। আবার আপনার নাম নিয়ে গালাগাল করেছে আমাকে। দাঁড়া দাঁড়া, সময় আমারও আসবে। আগামীকালকেই বুড়ির বাড়িতে তুই আগুন লাগিয়ে দিবি। বুড়ি যেন কোনোভাবে বাইরে বের হতে না পারে। ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। আপনি বুড়ি বাইরে থাকলেও, বুড়ির গায়ে আগুন দিয়ে হলেও আমি বুড়িকে মারবই মারবো। আবার দেখিস কেউ যেন দেখে না ফেলে, তাহলে আমাদের পরিকল্পনা সব নষ্ট হয়ে যাবে। কেউ দেখবে না বাবু, কেউ দেখবে না। এ কি, আগুন জ্বলছে না কেন? আগুন না জ্বললে বুড়িকে কিভাবে মারবো? বৃষ্টির কারণে আগুন জ্বালাতে পারছি না, আমাকে অন্য পথ দেখতে হবে, অন্য পথ। কি বাবু, তুমি আমার ঘরের ভেতরে কি করছো? আমি তোকে শেষ দেখা দেখতে এসেছি রে, শেষ দেখা। আর তো তোকে কোনোদিন দেখতে পাবো না, তাই। মানে এসবের মানে কি? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি এখনো বুঝতে পারছিস না? আমি তোকে পরপারে পাঠাতে এসেছি রে, পরপারে। আমায় মেরো না, দয়া করে ছেড়ে দাও। আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমায় মেরো না। তোকে তো মারতেই হবে। আমাকে যে অপমান তুই করেছিস তার প্রতিশোধ নিতে হবে না, প্রতিশোধ। আমি আমার ভিটে মাটি সব তোমাদের দিয়ে দেব, তাও আমায় মেরো না, ছেড়ে দাও। যখন ভালোভাবে বলেছিলাম তখন তো শুনিসনি। এখন তোকেও মারবো, তোর ভিটে মাটিও নেব আমি। আমার সাথে তোমাদের বিরোধেই ভিটে মাটি নিয়ে, আমি তো বলছি এই ভিটে মাটি তোমাদের দিয়ে দেব। এত অপমান সহ্য করে এত সহজে তো ভিটে মাটি আমি নেব না, আমি তোকে হত্যা করে তারপরেই নেব রে। আমার সাথে এমন অন্যায় করিস না রে, ভগবানও সহ্য করবে না। আমার অপমানও আমি সহ্য করব না, তাই তোকে মরতেই হবে বুড়ি, তোকে মরতেই হবে। বাবলু এই ঝড় বৃষ্টির মধ্যে বুড়ির বাড়িতে কি করছে? ঘন ঘনই দেখছি বুড়ির বাড়িতে আসছে, ব্যাপারটা ঠিক সুবিধার মনে হলো না। আচ্ছা, আগে শহরে যাই, এসে ব্যাপারটা নিয়ে কথা বলা যাবে। কি ব্যাপার, তোমরা সবাই এখানে ভিড় করছো কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা আপনি জানেন না? এখন না জানার ভং ধরে আছেন, তাই না?
আজব তো, আমি আবার কি জানবো? কি বলছো তোমরা আবোল তাবোল? আপনি বুড়িমাকে মেরেছেন? পাগল নাকি? আমি মারবো? আমি তো আজকে সারাদিন বাড়ি থেকেই বের হইনি, আমি মারবো কি করে? আপনি বের না হলেও আপনার চেলা ঠিকই বের হয়েছিল। এই, তুই আমাকে অপমান করছিস, তাও ওই দেবাশিস বাবুর সামনে বেটা? তোর মতো খুনির আবার মান অপমান বোধ আছে নাকি? খুন করেছিস, তোকে কি মাথায় তুলে নাচবো নাকি? আমি খুন করেছি? খুন করেছিস বেটা তুই? তুই একটা খুনি। আমি খুন করেছি? আমি বুড়িমাকে কেন খুন করব? তোরাই তো খুন করেছিস ভিটে মাটির জন্য। আমি নিজের চোখে দেখেছি তুই বুড়িমাকে খুন করে তার বাড়ি থেকে বের হচ্ছিস। আমি নিজের চোখে দেখেছি সেটা। একদম উল্টা পাল্টা কোনো কথা বলবি না, আমি এমন কোনো কাজ করিনি। চোর কখনো চুরি করে স্বীকার করে না সে যে চুরি করেছে। সাক্ষী যখন পেয়েছি, তাহলে অবশ্যই খুন তুই করেছিস, খুন তুই করেছিস। আপনারা এমন আবোল তাবোল কথা কেন বলছেন? একে তো বুড়িমাকে খুন করেছেন, আবার দোষ চাপাচ্ছেন অন্যের ঘাড়ে। দোষ চাপাতে যাব কেন? যেটা সত্যি সেটাই বলছি। আর বুড়িকে খুন করার অপরাধে তোমরা এই গ্রাম থেকে বিতাড়িত হবে, একদমই চলে যাবে এই গ্রাম থেকে। আমাদের উপর মিথ্যের দোষ চাপিয়ে আমাদের গ্রাম থেকে বিতাড়িত করতে চাইছেন আপনি? আমরা এই গ্রাম কোনোভাবেই ছাড়বো না। গ্রাম না ছাড়লে গ্রামের সবার হাতে মার খেয়ে মরতে হবে তোদের। আপনি গ্রামের মোড়ল বলে যা খুশি তাই করছেন। আমাদের উপর যে অন্যায় করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। যাও যাও, এখান থেকে চলে যাও তো। আজকে বিকেলের মধ্যেই এই গ্রাম থেকে চলে যাবে, বলে দিলাম। আরে দেবেন দাদা, তুমি তুমি কোথায় ছিলে এতদিন? আরে, আমি তো একটু কাজে শহরে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? তুমি এখন বলছো কি হয়েছে? গ্রামে ঝড় বয়ে গেল, আর তুমি কিনা কিছুই জানতে পারলে না? কই না তো, আমি তো কিছুই জানতে পারলাম না। কি হয়েছে? বুড়িমা খুন হয়েছে। বুড়িমাকে কেউ ঘরের ভেতর খুন করে রেখে গেছে। কি সব বলছিস? এটা কিভাবে সম্ভব? এই দুদিনের মধ্যে বুড়িমা খুন হয়ে গেল? হ্যাঁ, সবাই ধারণা করছিল হয়তো দেবাশিস বাবুই তাকে খুন করেছে, কিন্তু পরে দেবাশিস বাবু প্রমাণ করলো সিধু দাদা খুন করেছে। এটা মিথ্যা কথা। সিধু দাদা এমনটা করতে পারে না। কিন্তু বুড়ি খুন হয়েছে কবে সেটা একবার যদি বলতে। এই তো গতকাল যখন ঝুম বৃষ্টি হয়েছিল তখন। আর আমরা তো সঠিক সময় জানি না। দুপুরে মিথিলা বৌদি বুড়িকে মৃত অবস্থায় পেয়েছে। তাহলে তো এটা সিধু দাদা করেনি, কারণ সকালে আমি নিজের চোখে দেখেছি বাবলুকে বুড়ির বাড়ি থেকে বের হতে। আমি নিজের চোখে দেখেছি। কি বলছোটা কি? সত্যি বলছো তুমি? একদম সত্য বলছি। আমি যখন শহরের দিকে যাচ্ছিলাম তখন দেখেছি। তাহলে তো সিধু দাদা খুনটা করেনি। এই প্রমাণটা আগে পেলে সিধু দাদাকে গ্রামটা ছাড়তে হতো না। আমি যেভাবেই হোক সিধু দাদাকে গ্রামে ফিরিয়ে আনবই। তাহলে গ্রামের সবাইকে নিয়ে চলো এখন দেবাশিস বাবুর বাড়ি। হ্যাঁ, এখনই যেতে হবে। গ্রামের সবাইকে বলতে হবে সত্যিটা। তারপর দেবাশিস বাবুকে তার পাপের শাস্তি দিতেই হবে। চিন্তা করিস না, এই দেবেনকে ফাঁসানো এতটা সহজ নয়। চল চল চল, তাড়াতাড়ি চল। কোথায় দেবাশিস বাবু? আপনি কোথায়? বেরিয়ে আসুন ঘর থেকে। আর কত লুকিয়ে থাকবেন? বেরিয়ে আসুন। কি হলো? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? গ্রামের মোড়ল হয়েছেন এই বলে আপনি যা খুশি তাই করবেন নাকি? তুমি আবার এত চ্যাদ দেখাচ্ছ কেন হে বাপু? তোমার আবার কি ক্ষতি করলাম?
আপনি তো আমার ক্ষতি করেননি, করেছেন গ্রামবাসীর সবার। কি বলছো তুমি? একবার ভেবে বলছো কি এটা? আমি ভেবেই বলছি। গতকাল বৃষ্টির দিনে আমি নিজে বাবলুকে দেখেছি বুড়িকে খুন করে বাড়ি থেকে বের হতে। আরে না 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 না, এসব মিথ্যা কথা। আমি তো বুড়ির বাড়িতেই যাইনি। চুপ মিথ্যুক, চুপ। আমি নিজের চোখে তোকে দেখেছি, আর তুই ঘন ঘন বুড়ির বাড়িতেই যেতি। না দেবাশিস বাবু, ও মিথ্যা বলছে। আমি এমন কিছুই করিনি। আর কত মিথ্যা কথা বলবেন? আগেরবার সাক্ষী পেয়েছিলেন বলে সিধু দাদাকে গ্রাম থেকে বিতাড়িত করবেন, কিন্তু এখন এখন আমরাও সাক্ষী পেয়ে গেছি। তোমরা বললেই হবে নাকি? আপনি বললে যখন হবে, তখন আমরা বললেও হবে। আপনি এখন এই গ্রাম থেকে বের হবেন, নাকি গ্রামের সবাই মিলে আপনাকে মেরে গ্রাম থেকে বের করে দেব আমরা? যা করে তাড়াতাড়ি করুন দেবাশিস বাবু, আমরা আবার সিধু দাদার বৌদিকে ফিরিয়ে আনবো। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, আর যাবও না। তাহলে আর দেরি কেন? এই, সবাই মিলে এই খুনিটাকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দাও। এই, একদম নয়। আমার গায়ে কেউ হাত দিলে ভালো হবে না, ভালো হবে না বলে দিলাম। বাবু, আপনি কিছু বলুন না। ওরা তো আমাদেরকে মারতে আসছে বাবু। একটা মারও যেন মাটিতে না পড়ে। মেরে মেরে ওদের এই গ্রাম থেকে বের করে দাও। সবাই গ্রাম থেকে বের করে দাও বেটাদের। এখন সিধু দাদা আর বৌদিকে কোথায় পাই বলো তো? তারা কোথায় গেছে আমরা তো কিছুই জানি না। আমারও তো সেই একই চিন্তা। দুজনকে আমরা কোথায় খুঁজবো? আমার মনে হয় পাশের যে কোনো একটা গ্রামেই থাকবে। কিন্তু কোন গ্রামে আছে সেটা তো জানি না। খুঁজতে আমাদের একটু অসুবিধা হবে। তা নিয়ে তুমি চিন্তা করো না, গ্রামের সবাই মিলে অবশ্যই খুঁজে বার করব। আমি ভাবছি এবার অন্য কথা। গ্রামের মোড়লকে যেহেতু বের করে দিয়েছি, সেহেতু সিধু দাদাকে মোড়ল বানালে কেমন হয়? তেমন মন্দ হয় না। সিধু দাদার আজকের পরিণতি হয়েছে মানুষের সেবা করার জন্যে। ঠিক বলেছিস। একটা মোড়লের এর থেকে ভালো বৈশিষ্ট্য আর হতেই পারে না। তাহলে গ্রামের সবাইকে খবর দিই সিধু দাদাকে খুঁজে বার করার জন্যে। অবশ্যই। তবে আমার মনে হচ্ছে আরেকটা কথা। এত অপমান সহ্য করার পর সিধু দাদা আবার এই গ্রামে ফিরে আসবে তো? আসবে? অবশ্যই আসবে। এই গ্রাম সিধু দাদার, আর এখানে দেবাশিস বাবু এখন নেই, সবটা প্রমাণ হয়ে গেছে। দেবাশিস বাবুকে যদি আগেই আমরা এই শাস্তি দিতাম, তাহলে হয়তো বুড়িমাকে মরতে হতো না। ঠিক বলেছ তুমি, এই কাজটা আগেই করা উচিত ছিল। যাক, যা হওয়ার তো তা হয়ে গেছে। এখন আমরা দাদাকে খোঁজ শুরু করি। একটা বৃষ্টির দিন কেমন সবকিছু পরিবর্তন করে দিল। ভাগ্যিস তুমি দেখেছিলে, তাহলে দাদাকে আর কখনোই ফিরিয়ে আনতে পারতাম না। তুমি কি দাদা, কেউ একজন তোমার ঘাড়ে দোষ চাপালো, আর তুমি সেটা মাথায় নিয়ে গ্রাম থেকে চলে গেলে? কি করব বল? বুড়িমাকে আমি মেরেছি, সেটা শুনলেই তো মনটা কেমন কেমন করে রে। তাই বলে নিজের ঘর বাড়ি গ্রামের মানুষ সবাইকে ছেড়ে চলে যাবে তুমি? গ্রামের মোড়লের আদেশ পালন তো করতেই হবে। আচ্ছা, তোরা যে আমাকে এভাবে ধরে নিয়ে এসেছিস, দেবাশিস বাবু কিছু বলবে না? দেবাশিস বাবু গ্রামে থাকলে তো বলবে। দেবাশিস বাবুকে আমরা উত্তম মধ্যম দিয়ে এই গ্রাম থেকে বের করে দিয়েছি। কি বলছিস? এসব করার কি দরকার ছিল রে? বেশি ভালো মানুষই করো না তো। এটা আগেই করা উচিত ছিল। আগে করলে হয়তো বুড়িমা বেঁচে থাকতো। হ্যাঁ, বুড়িমার জন্য বড্ড খারাপ লাগছে, অনেক ভালো ছিল উনি। আচ্ছা শোনো, এখন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে।
আমরা সিদ্ধান্ত নিয়েছি তুমি এবার গ্রামের মোড়ল হবে। আমি? আরে না না, কখনোই না। আমি এই গ্রামের মোড়ল হতে পারবো না রে, কখনোই না। কেন পারবে না দাদা? তুমি এই গ্রামের সবার সুখ দুঃখে পাশে থাকো, এটাই তো একজন মোড়লের বৈশিষ্ট্য হওয়া দরকার। আরে না না, আমি এত বড় দায়িত্ব নিতেই পারবো না রে। তোরা অযথা আমাকে জোর করিস না, যা তো। অযথা নয়, গ্রামের সবাই চায় তুমি গ্রামের মোড়ল হও, আর সেটাই হবে। সবাই যখন এত করে বলছে তাহলে তুমি আর না করো না। তাছাড়া তুমি তো চাও গ্রামের সবাইকে সাহায্য করতে। তুমি ছাড়া এই গ্রাম আর কেউ ভালোভাবে রাখতে পারবে না গো দাদা। বুড়ি মায়ের মৃত্যুর মধ্যে দিয়ে আমি গ্রামের মোড়ল হব? এটা কখনোই সম্ভব নয়, কখনোই না। বুড়ি মায়ের মতো এই গ্রামের আর কাউকেই যেন মৃত্যুবরণ করতে না হয়, সেজন্যই তুমি মোড়ল হবে, বুঝলে? আহ, আর না করো না তো, এবার রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি রাজি। তবে আমি আগে যেমনটা ছিলাম ঠিক তেমনই থাকবো। আমার এই ভাঙা বাড়িতে ঠিক তেমন ভাবেই আমি থাকতে চাই। হ্যাঁ, আমরা তাতেই রাজি। একটা বৃষ্টির দিন সবকিছু কেমন পরিবর্তন করে দিল, তবে এই পরিবর্তন আমাদের ভালোর জন্যই হয়েছে।